আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থী বৃন্দকে মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে আয়াত লেখ। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা উপস্থিত হয়েছো তারা অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটা সম্পূর্ণ এই ক্লাসের পুরো ভিডিওটা দেখবে আশা করি। আর যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকেও জানিয়ে দিবা যেন পুরো ক্লাসটা করে। আজকে আয়াত লেখ নিয়ে আলোচনা করা হবে। আয়াত লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যা ক্লাস 9-এও তোমাদের পড়তে হবে। তা আমরা যদি অগ্রিম পড়ে ফেলি, এটাকে অ্যাডভান্স পড়া হয়, তাহলে আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। তা আয়াত লেখ কীভাবে অঙ্কন করতে হয় তা আঁকার জন্য আমাদের আগে বুঝতে হবে আয়াত লেখ কী। অবশ্য নামের সাথে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। আয়াত তো সকলেই চিনো, লেখ মানে লেখচিত্র। আমরা এটাকে ইংলিশে বলি হিস্টোগ্রাম। আয়াত লেখ বা হিস্টোগ্রাম হলো আমরা পরিসংখ্যানের এমন একটা উপাত্ত। পরিসংখ্যানের আমরা যে উপাত্ত পড়েছি, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। প্রাথমিকভাবে উপাত্তকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, প্রাথমিক উপাত্ত আর একটা হচ্ছে পরোক্ষ উপাত্ত। পরিসংখ্যানের সেই সকল উপাত্তগুলো উপস্থাপনের এমন একটি লেখচিত্র হচ্ছে আয়ত লেখ, যেখানে কোনো বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনকে, আমি আবার বলতেছি তোমরা সকলেই মনোযোগের সাথে শোনো, যেখানে কোনো বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনকে, আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সেখানে দেখবা, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো, আমরা একটু পরে যে প্রশ্নটা সলভ করব, সেখানে একটা প্রশ্নে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এটা একটা গণসংখ্যা নিবেশন সারণী। এখানে সেই কথাটা বলা হয়েছে যে যেখানে কোনো বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন গণসংখ্যা, বিচ্ছিন্ন মানে পৃথক থাকবে আর কি, আর অবিচ্ছিন্ন পৃথক থাকবে না, একটার সাথে আরেকটা লাগানো থাকবে। দুই ধরনের সারণী হতে পারে, দুই ধরনের গণসংখ্যা নিবেশন হতে পারে। এখানে আমরা যেই শ্রেণীব্যক্তি দেখতে পাচ্ছি 45 থেকে 49, প্রথম শ্রেণী, কিন্তু দ্বিতীয় শ্রেণী 50 থেকে শুরু হয়ে 54 পর্যন্ত। দেখো, প্রথম শ্রেণীর সাথে দ্বিতীয় শ্রেণীর পরস্পর কিন্তু বিচ্ছিন্ন, একটার সাথে লাগানো নেই। এই ধরনের শ্রেণীকে আমরা বলি বিচ্ছিন্ন। তাহলে অঙ্কনের ক্ষেত্রে এই বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিও থাকতে পারে, অবিচ্ছিন্নও থাকতে পারে। তো অবিচ্ছিন্ন থাকলে তো কোনো কথাই নেই। যদি বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি দেওয়া থাকে, আমাদের প্রথমে সেটাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তর করতে হয়। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টি বলতেছি তা হলো, যেখানে কোনো বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনকে পরস্পর সংযুক্ত আয়তক্ষেত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। কিসের মাধ্যমে? আয়তক্ষেত্রের মাধ্যমে। যেখানে আনুভূমিক অক্ষে থাকে শ্রেণীব্যক্তি বা শ্রেণীবিভাগ বলি আমরা, শ্রেণীব্যক্তি বলা হয়। আনুভূমিক বরাবর এই বরাবর আর কি। আর উলম্ব অক্ষ বরাবর কি থাকে? উলম্ব মানে খাড়া থাকে, খাড়া যে অক্ষটা, অয় অক্ষ বলি আমরা এটাকে। সেই অক্ষ বরাবর গণসংখ্যা ফ্রিকোয়েন্সি বসিয়ে প্রতিটি শ্রেণীর জন্য এক একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হয়।
যতগুলো শ্রেণী থাকবে ততগুলো আয়তক্ষেত্র সেখানে পাওয়া যাবে। তাহলে তার বৈশিষ্ট্যগুলো কেমন হয়? আমরা দেখি আয়তলেখের প্রধান বৈশিষ্ট্যগুলো দেখি। এখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে পরস্পর সংযুক্ত। মানে আমরা প্রত্যেকটা শ্রেণীর জন্য একেকটা আয়তক্ষেত্র পাবো। যতগুলো আয়তক্ষেত্র পাবো, প্রত্যেকটা আয়তক্ষেত্র একটা আরেকটার সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। অর্থাৎ তাদের মাঝে কোনো ফাঁকা স্থান থাকে না। অক্ষ, আমরা একটা আয়তলেখ অঙ্কনের জন্য কোনো একটা সমতলকে ধনাত্মক x অক্ষ, আনুভূমিক অক্ষ x অক্ষ এবং উল্লম্ব অক্ষ y অক্ষ, এভাবে দুটি অক্ষ অঙ্কন করে থাকি। আমরা জানি যে x অক্ষ y অক্ষ যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় মূল বিন্দু। এই x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা স্থাপন করতে হয়। আর y অক্ষ বরাবর গণসংখ্যা, y অক্ষ বরাবর কি স্থাপন করতে হয়? গণসংখ্যা স্থাপন করতে হয়। আচ্ছা, আমরা অক্ষ সম্পর্কে জানলাম। এবার আসো, যে আয়তক্ষেত্রগুলো আঁকবো তার প্রস্থ কি হবে, তার দৈর্ঘ্য কি হবে, মানে উচ্চতা কি হবে। প্রত্যেকটা আয়তক্ষেত্রের প্রস্থ হবে প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তি যত তার সমান, অর্থাৎ শ্রেণী ব্যবধানের সমান। আর যদি উচ্চতা হিসাব করা হয় তাহলে প্রত্যেকটা শ্রেণীতে যতগুলো গণসংখ্যা থাকবে, প্রত্যেকটা শ্রেণীতে যতগুলো গণসংখ্যা থাকবে তার মানে হবে ওই আয়তক্ষেত্রের উচ্চতা। আসো আমরা একটি এক্সাম্পল দিই। দেখো, এখানে খুব সুন্দর করে তোমাদেরকে একটি আয়তক্ষেত্র দেখানো হয়েছে। আমরা যদি দেখি যে সবুজ রং করা অংশটা একটা আয়তক্ষেত্র, কিন্তু 54.5 থেকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি 59.5-এর মধ্যে এই আয়তলেখের অবস্থান, এই আয়তক্ষেত্রের অবস্থান। তাহলে তার প্রস্থ কত হবে? শ্রেণীব্যাপ্তি 5, প্রস্থ হবে 5, উচ্চতা কি হবে? দেখো আয়তলেখটা উপরে 15 পর্যন্ত, কত পর্যন্ত? 15 পর্যন্ত রং করা হয়েছে। তার মানে বলেছিলাম যে এখানে এই 54.5 থেকে 59.5 এই শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 15, যে কারণে তার উচ্চতা হয়েছে 15। এই ছিল আমাদের বেসিক আলোচনা। এবার আমরা একটি প্রশ্ন সমাধান করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের আয়তলেখ আঁকো। যেখানে শ্রেণীব্যাপ্তি 45 থেকে 49 প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী 50 থেকে 54, তৃতীয় শ্রেণী 55 থেকে 59, চতুর্থ শ্রেণী 60 থেকে 64, এভাবে কতগুলো শ্রেণী দেওয়া আছে, প্রত্যেকটা শ্রেণী গণসংখ্যা উল্লেখ আছে। এই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করতে হবে। তা আমাদের প্রথমে দেখতে হবে এই সারণীটা একটা বিচ্ছিন্ন শ্রেণী দেওয়া আছে। আমাদের যে কাজটা করতে হবে, নিচের নিম্নে আয়তলেখ অঙ্কনে একটি সারণী তৈরি করা হলো। এরকম একটি সারণী তৈরি করতে হবে যেখানে প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, যেটা প্রশ্নে উল্লেখ আছে, এটা স্থাপন করবো আমরা। দ্বিতীয় কলামে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, তৃতীয় কলামে থাকবে গণসংখ্যা। তো দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আমরা কিভাবে লিখব? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, সেটা হতে পারে ভগ্নাংশ, সেটা হতে পারে পূর্ণ সংখ্যা। তা আমরা প্রথম শ্রেণী স্টার্টিং পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছে তা হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 45, প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান হচ্ছে 49। আমরা 45 থেকে 0.5 মাইনাস করে দিব। আবার যত হয় 44.5, 45 থেকে 0.5 মাইনাস করে, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে 45 থেকে যদি 0.5 কমিয়ে দেওয়া হয় তাহলে হয় 44.5। ঠিক আছে?
এরপরে আমরা যে কাজটা করব, এখানে প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তি কিন্তু 5 করে দেওয়া। 44.5 এর সাথে 5 যোগ করে দিব। হবে 49.5। তাহলে এটা হলো আমার প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। ঠিক আছে? এবার দ্বিতীয় শ্রেণীতে আসো। অবিচ্ছিন্ন মানে প্রথম শ্রেণীর সাথে দ্বিতীয় শ্রেণী একসাথে লাগানো থাকবে। তার মানে প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান 49.5 হলে দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান হবে 49.5। এটার সাথে আমরা 5 যোগ করে পেলাম 54.5। এভাবে তৃতীয় শ্রেণীর সর্বনিম্ন মান 54.5, এটার সাথে 5 যোগ করে হয় 59.5। এই প্রক্রিয়ায় আমরা প্রত্যেকটা শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বের করলাম। এবং দেখো ডান পাশে প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যা দেওয়া আছে 4, 10, 15, 23, 8, 5। ঠিক আছে? এবার আসো, আমাদের একটা চক কাগজ নিতে হবে, গ্রাফ পেপার। চক বা লেখা কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। এক্স অক্ষ বরাবর, আমি আগেও বলেছি, এক্স অক্ষ বরাবর থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। ওই শ্রেণীর গণসংখ্যা নিয়ে একটি আয়তরেখা অঙ্কন করা হলো, যেখানে প্রতি বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরা হয়েছে। মানে এখানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, প্রত্যেকটার এক বাহুকে 1 একক ধরে আয়তরেখা অঙ্কন করা হয়েছে। তো আমরা প্রথমে যে কাজটা করলাম, মূল বিন্দু 0 বিন্দু থেকে 5টি ঘর ফাঁকা রাখা হয়েছে। তো মূলত কেন ফাঁকা রাখা হলো? আমাদের এই শ্রেণীব্যক্তি শুরু হয়েছে 44.5 থেকে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 44.5 থেকে শুরু হয়েছে, যে কারণে এখানে কতগুলো ঘর ফাঁকা রাখা হয়েছে। যদি 0 থেকে শুরু হতো তাহলে আমরা ফাঁকা রাখতাম না। এরপর আমরা 5 ঘর ব্যবধান নিয়ে একটা স্টার্টিং পয়েন্ট দিলাম 44.5। যেহেতু শ্রেণীব্যক্তি 5, তার মানে এক গড় এক বাহুর দৈর্ঘ্য সমান 1 একক হলে 5 গড় সমান 5 একক। 5 গড় পর লিখলাম 49.5, আবার 5 গড় পর 54.5, আবার 5 গড় পর 59.5, আবার 5 গড় পর 64.5, আবার 5 গড় পর 69.5, আবার 5 গড় পর সর্বশেষ 74.5। এভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লেখক কাগজে লেখা হলো। এবার উপরের দিকে আমরা যেটা দেখতে পেলাম, এখানে যে গণসংখ্যাগুলো দেওয়া আছে, সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 23। তাহলে আমাদের একটু আগে থেকে হিসাব করে নিতে হবে যেন ওই অক্ষ বরাবর এই সর্বোচ্চ গণসংখ্যার সমান গড় হয় কিনা। তো প্রথম শ্রেণীর গণসংখ্যা ছিল এখানে 4। আমরা 44.5 থেকে 49.5 এই শ্রেণীটাকে 4 গড় উপরে তুলে নিলাম এবং সেটাকে রং করে ফেললাম। দ্বিতীয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 49.5 থেকে 54.5, সেই শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 10। কত? 10। তাহলে আমরা শ্রেণীর উপরের দিকে 10 গড় পর্যন্ত লাল রং করা হলো। একইভাবে তৃতীয় শ্রেণীতে গণসংখ্যা ছিল 15, আমরা 15 গড় পর্যন্ত রং করলাম। চতুর্থ শ্রেণীতে গণসংখ্যা ছিল তোমার 24, আমরা একটু দেখে নিই, 23। তো উপরে 23 পর্যন্ত রং করা হয়েছে। একইভাবে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 8 ঘর পর্যন্ত রং করা। এর পরবর্তী শ্রেণী গণসংখ্যা 5, উপরের দিকে 5 ঘর পর্যন্ত রং করা হয়েছে। এই হচ্ছে আমাদের আয়তলেখ। আশা করি সকলে
বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ইনবক্সে জিজ্ঞেস করতে পারো। আল্লাহ হাফিজ। যাওয়ার আগে আবার তোমাদেরকে আমি অনুরূপ কিছু কাজ গ্রুপে দিয়ে দিব, তোমরা সলভ করবে। সকলকে শেষ মুহূর্তে, ক্লাসের শেষ মুহূর্তে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ভালো থাকো সকলে।